আর্জেন্টিনা যে 2022 সালে বিশ্বকাপ জিতলো এবং স্কালোনির আন্ডারে মেসি যে তার সেরাটা দিল, এর অন্যতম রিজন হচ্ছে কিন্তু আর্জেন্টিনার বদলে যাওয়া মিডফিল্ড। কেন মিডফিল্ড? কারণ মেসি তার অভিষেকের পরে যে কটা বিশ্বকাপ খেলছে 2022-এর আগে, 2006-কে যদি বাদ দিই, কোনো বিশ্বকাপে কিন্তু তার পিছনে একটা সলিড এবং ব্যালেন্সড মিডফিল্ড ইউনিট পায় নাই। যেই কারণে দেখা যেত যে মেসিকে প্রায় অ্যাটাকিং পজিশন ছেড়ে নিচে নেমে প্লে মেকিং করতে হইতো, অন্যর জন্য চান্স ক্রিয়েট করতে হইতো, বাট সে নিজে কিন্তু কোনো গোলের সুযোগ পাইতো না এবং গোলও করতে পাইতো না, এবং যেটার জন্য সে কিন্তু হেভিলি ক্রিটিসাইজ হইতো। যেই সিনারিওটা কিন্তু আমরা 2022-এ দেখি নাই, এবং পুরোপুরি বদলে যাওয়া আর্জেন্টিনা এবং মেসিকে কিন্তু দেখতে পারছি, এবং আর্জেন্টিনা এবং মেসির উভয়ের সেরাটা কিন্তু চলে আসলো এই 22-এ। মিডফিল্ডের কাজ কি? মিডফিল্ডের মূল কাজটা আমরা জন্য জানি, সেটা হচ্ছে কি অ্যাটাকারদের জন্য বল বানায় দেওয়া। এই অ্যাটাকারদের জন্য বল বানায় দিতে হলে কি থাকতে হবে? মিডফিল্ডের ক্রিয়েটিভিটি থাকতে হবে, টেকনিক্যাল স্কিল থাকতে হবে। আবার মিডফিল্ডাররা বল বানায় দেয়, একই সাথে অপোনেন্ট মিডফিল্ডারদের বল বানায় দেওয়াটাকে তারা নষ্ট করে। এই জন্য মিডফিল্ডে কি থাকতে হয়? এই জন্য মিডফিল্ডারদের মধ্যে বল উইনিং এবিলিটি থাকতে হয়, অপোনেন্টকে প্রেস করার মতো ফিজিক্যালিটি থাকতে হয়। এখন এই যে মিডফিল্ডাররা একই সাথে অ্যাটাকারদের হেল্প করে, আবার বল উইন করে ডিফেন্ডারদের হেল্প করে, তার মানে মিডফিল্ডার কন্টিনিউয়াস বেসিসে অফেন্স টু ডিফেন্স রান মেকের উপরে থাকে। এই যে হিউজ স্পেস তারা কভার করে, এর জন্য কিন্তু তাদের একটা ভালো ওয়ার্ক রেট লাগে এবং একটা ভালো স্পিডও লাগে। সো ওভারঅল একটা মিডফিল্ড ইউনিটকে ব্যালেন্সড হইতে হলে কী হইতে হবে? ক্রিয়েটিভিটি থাকতে হবে, টেকনিক্যাল স্কিল থাকতে হবে, ফিজিক্যালি থাকতে হবে, স্পিড থাকতে হবে, এবং কন্টিনিউয়াস বেসিসে আপ ডাউন করার মতো ওয়ার্ক রেট বা এনার্জি থাকতে হবে। আর্জেন্টিনার মিডফিল্ড ইউনিটগুলো যদি দিকে তাকাই, 2006-এর পরে এবং 22-এর আগে যে তিনটা বিশ্বকাপ ছিল, সেই বিশ্বকাপগুলোতে কিন্তু মেসি তার পিছনে মিডফিল্ডে কোনো ক্রিয়েটিভ টিমমেটকে পায় নাই। 2018-তে একমাত্র অপশন ছিল বানেগা, যে বানেগাও কিন্তু 2018 সবগুলো ম্যাচ খেলা নাই। এছাড়া যেই বাকি মিডফিল্ডাররা ছিল, তাদের মধ্যে কেউ হয়তো বা ভালো জেনুইন বল উইনিং মিডফিল্ডার ছিল, মাস্টারানোর মতো, বাকিরা হয় স্লো অথবা তাদের বল প্লেইং এবিলিটি অনেক বিলো অ্যাভারেজ। যেই কারণে দেখা যেত যে আর্জেন্টিনার মিডে ক্রিয়েটিভিটি তো নাই, আবার একই সাথে মিডফিল্ডের প্লেয়াররা স্লো হওয়ার কারণে দেখা গেছে যে 2010 বিশ্বকাপে জার্মানির কাছে 4টা খাওয়া লাগছে, আবার 2018-তে এসেও ফ্রান্সের কাছে 4টা খাওয়া লাগছে। 22-এ সিচুয়েশনটা কীভাবে চেঞ্জ হয়েছে? 22-এর সাথে যদি 2021 কোপা আমেরিকা এবং 2024 কোপা আমেরিকা মিডফিল্ড সেট আপটা করি, 2021 কোপা আমেরিকায় আর্জেন্টিনার মিডফিল্ড সেট আপটা ছিল ডি পল, পারাদেস এবং লো সেলসো। 22 এবং 24-এর কোপা, এই দুইটা টুর্নামেন্টে আর্জেন্টিনার কম্বিনেশন ছিল ডি পলের সাথে ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেস। এইখানে এই চারটা যে কম্বিনেশন আর্জেন্টিনা জিতছে 2021 থেকে 2024-এ, চারটা কম্বিনেশনের মধ্যে ডি পলের নামটা ছিল কমন, এবং বাকি যারা ছিল ডি পলের সাথে 4 জন, সবাই একটা কমন ছিল যে তারা সবাই কিন্তু ভালো বল প্লেয়ার এবং তারা সবাই ক্রিয়েটিভ। ডি পল এখানে সবচেয়ে ক্রুশাল ছিল কিভাবে? তো ডিপোলের স্পেশালিটি ছিল ডিপোলের ওয়ার্ক রেট, তার স্ট্যামিনা এবং তার স্পিড। সে কিন্তু কন্টিনিউয়াস বেসিসে অফেন্স এবং ডিফেন্সে সাপোর্ট দিত, এবং একই সাথে সে কিন্তু ক্রিয়েটিভিটিও দেখাতে পারতো ভালো। বাট রিসেন্ট টাইমে কি হয়েছে, ডিপল কিন্তু এখন ইউরোপে খেলে না, ডিপল কিন্তু এখন মেসির সাথে মায়ামিতে খেলে, এবং মায়ামিতে যাওয়ার পর দেখা গেছে যে ডিপলের কিন্তু সেই আগের গতি, সেই আগের ওয়ার্ক রেটটা নাই। এছাড়া ডিপলের একটা বদভ্যাস ছিল, সে কিন্তু প্রচুর পরিমাণে মিস পাস দিত এবং বল লুজ করতো। আগেও সে এই কাজটা করতো, বাট সে তার ওয়ার্ক রেট, স্পিড এবং ভালো কিছু পাস এবং ড্রিবলিং দিয়ে কিন্তু সেটা পুষাই দিত, যেটা কিন্তু রিসেন্ট টাইম সে পারতেছে না। আবার একই সাথে আর্জেন্টিনা মিডফিল্ডের অন্যতম নাম লিভারপুলের ম্যাকঅ্যালিস্টার, সেও কিন্তু এই সিজনে ভালো ফর্মে নাই, কিন্তু সে কিন্তু এখন গত সিজনেও ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ছিল। তার যেটা হয়েছে, সে কিন্তু আগের মতো ক্রিয়েটিভ না, এবং এটা যদি তার এই সিজনের স্ট্যাটের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব। ডিপলের ওয়ার্ক রেট কমে গেছে, একই সাথে তার বল লুজ করার, মিসপাস দেওয়ার বদভ্যাসটা বেড়ে গেছে। ম্যাকঅ্যালিস্টারও ক্রিয়েটিভিটি কমে গেছে। সো ইন দ্যাট কেস কালোনি যদি 2022 বিশ্বকাপ এবং 24 কোপার যে মিডফিল্ড সেট আপ, এনজো, ম্যাক এবং ডিপলের এই সেট আপটা নিয়ে যদি নামে, তাহলে পুরো আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ জার্নিটা কিন্তু সুইসাইডাল হবে। এইখানে যেটা করতে হবে যে ডিপল এবং ম্যাকঅ্যালিস্টার দুজনে যদি ফর্মটা রিকভার না করে, তাদের কিন্তু ব্যাকআপ প্ল্যান নেওয়া কারণকে
যাইতে হবে। এর মধ্যে পারেদেসের নামও নিতে পারে, পারেদেসও কিন্তু ইউরোপে খেলা না, সে কিন্তু লাতিন আমেরিকায় বোকা জুনিয়র্সে ব্যাক করছে, বাট পারেদেসকে কিন্তু স্কালোনি 2022 থেকেই সে ব্যাকআপ হিসেবে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে ইউজ করে। স্পেশালি হচ্ছে তার সাব হিসেবে নেমে তার যে অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং মোস্ট ইম্পর্টেন্টলি তার সেট পিস টেকিং অ্যাবিলিটির জন্য। তো পারেদেসকে এখানে অবশ্যই ফার্স্ট টিম প্লেয়ার হিসেবে কনসিডার করা যাবে না। কনসিডার কাদেরকে কাদের করতে হবে, কারা কারা আসলে রিপ্লেসমেন্ট হইতে পারে। ডি পলের পারফেক্ট রিপ্লেসমেন্ট হইতে পারে লেভারকুসেনের এজিকুয়েল প্যালাসিওস। এই প্যালাসিওসেরও কিন্তু ওয়ার্ক রেট ভালো, স্পিডও মোটামুটি, এবং সে কিন্তু ভালো বল প্লেয়ারও। লেভারকুসেন যে বুন্দেসলিগার টাইটেলটা জিতছিল আলোনসোর আন্ডারে, সেই ক্যাম্পেইনে কিন্তু প্যালাসিওসের একটা ভালো কন্ট্রিবিউশন ছিল। এই প্যালাসিওস কিন্তু ডিপলের সাব এবং ব্যাকআপ হিসেবে খেলে, বাট সে কিন্তু এই যে 4টা ট্রফি জিতছিল, এই 4টা ট্রফি জেতার টাইমে কিন্তু খুব একটা গেম টাইম কিন্তু সে পায়নি, বাট এই সময় কিন্তু এসে তাকে গেম টাইম দেওয়াটা জরুরি হয়ে গেছে। আরেকটা স্পেশাল নাম হচ্ছে, সেটা হচ্ছে স্ট্রাসবার্গের ভ্যালেন্টিন বার্কো, যে কিনা লেফট ব্যাক থেকে লাস্ট 2 সিজন ধরে পুরোপুরি বক্স টু বক্স মিডফিল্ডার হয়ে গেছে। সে কিন্তু ডিপলের মতো ভালো খেটে খেলতে পারে, বক্স টু বক্স ভালো রান মেক করতে পারে, এবং তার বল পায়ে কিন্তু ভালো ক্রিয়েটিভিটিও আছে। সে কিন্তু অনেক, এবং তার স্ট্যাট আমরা যদি দেখি, তার ক্রিয়েটিভিটির একটু কিন্তু আমরা দেখতে পারবো। সো ডিপলকে যদি বার্কোকে দিয়ে রিপ্লেস করা হয়, তাহলে কিন্তু মিডফিল্ডের ওয়ার্ক রেট প্লাস যে ক্রিয়েটিভিটিটা, এটা কিন্তু কভার করা সম্ভব হবে। বাট বার্কোর একটাই ল্যাকিংস হচ্ছে, সেটা হচ্ছে সে হচ্ছে শর্ট, এবং ডিপল যে ফিজিক্যালিটা দিত সেটা কিন্তু বার্কো দিতে পারবে না। আরেকটা ইনক্লুশন হতে পারে কোমর ম্যাক্সিমো পেরুনে। আর্জেন্টিনা মিডফিল্ডে এখনও কিন্তু জেনুইন যে বল উইনিং অ্যাবিলিটি মাস্টানো যাওয়ার, সেটা সেরকম জেনুইন বল উইনার মিডফিল্ডে কিন্তু এখন আসতেছে না। বার্নে, চিরা, ভারেলা, তারপরে ইকুই ফার্নান্দেজ, এরা কিন্তু এই সিজনে খুব একটা আহামরি যে পারফরমেন্স করছে তা না। সো এইখানে কিন্তু আর্জেন্টিনাকে সেই আগের মতো মেকশিফট ডিএম দিয়ে খেলতে হবে, এবং এই কাজটা হয়তো বা এই সিজনে করতে পারে কোমর পেরুনে যদি ডিএম হিসেবে খেলে। ইন দ্যাট কেস এনজো ফার্নান্দেসকে কিন্তু চেলসির মতো বক্স টু বক্স রোলে খেলানো যাবে, অথবা ডিপ পলের রোলটাকে কিন্তু তাকে দেওয়া যেতে পারে। আরেকটা নাম অবশ্যই আপনি চিন্তা করতেছেন যে আমি এখনো কেন নেই, সেই নামটা হচ্ছে কোমোতে পেরুনের টিমের নিকো পাস, যেই কিনা এই লাস্ট 2 সিজন ধরে আর্জেন্টিনার ব্রেকআউটস ইয়াংস্টার। বাট নিকো পাসকে নিয়ে কিন্তু একটু কথা আছে, যে নিকো পাসকে টিমে আসলে কীভাবে সেট করা হতে পারে, এবং নিকো পাস এবং মেসি একসাথে পিছে কোএক্সিস্ট করবে কিনা। আবার মেসিকে যদি যখন খেলানো হবে, তখন আগের মতো ডিপোলকে পিছনে খেলানো হবে, নাকি ডিপোলের প্লেসে এনজোকে খেলানো হবে, নাকি বার্কোকে খেলানো হবে। ইন দ্যাট কেস টিমের কম্বিনেশনটা কেমন হবে, এটা নিয়ে কিন্তু একটু কোয়েশ্চেন আছে, একটু আলাদাভাবে আলোচনা করার দাবি রাখে। ইনশাল্লাহ আমি নেক্সটে কোনো এপিসোডে নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত আমার সাথে থাকুন, ধন্যবাদ।